হ্যাঁ আতিক বল। ভাইজান খবর শুনেছেন? কিসে খবর? বাড়ি থেকে কেয়ারটেকার মতিন ভাই ফোন করেছিল, বাবার শরীর নাকি খুবই খারাপ, মৃত্যুশয্যায়। কি বলিস? কখন ফোন করেছিল? এই তো কিছুক্ষণ আগে। ভাইজান আমি আমার ফ্যামিলি নিয়ে রওনা করছি, আপনি এক কাজ করেন, আপনি আয়েশাকে একটা ফোন করে জানিয়ে দিন প্লিজ। আচ্ছা শোন, তুই কোনো টেনশন করিস না, আমি আয়েশাকে মোবাইল করে দিব, আর আমিও যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইজান, আমি তাহলে রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। রেডি হয়েছো? এরকম এর আগেও হয়েছে, বাবা অসুস্থ শুনে প্রত্যেকবার তুমি বাড়িতে যাও, আর শেষ পর্যন্ত কিছুই হয় না। মনে হচ্ছে তুমি চাও যে আমার বাবা মরে যাক। আমি কি তা বলেছি নাকি? এরকম হুটহাট করে যেতে বলে তাই বললাম। শোনো, তুমি আমার ভাই বোনকে চেনো না, আমাদের এই মুহূর্তে বাবার পাশে থাকা খুবই জরুরি। আর নয়তো গিয়ে দেখবে যত সম্পত্তি আছে ওদের নামে লিখে নিয়েছে। লিখে নিলে বললেই হলো, দেশে কোনো উত্তরাধিকার আইন নাই? আরে গাধা, দেশে তো আইন আছেই। বাবা যদি তার নিজ সম্পত্তি ওদের নামে নিজে লিখে দিয়ে যায়, তাহলে কি দেশের আইন তোমার কথা শুনবে? শোনো, এবার গিয়ে প্রথমে সম্পত্তি ভাগাভাগির কথা তুলবে। আগে চলো তো, পরে দেখা যাবে। চলো আসো। আচ্ছা, তুমি সংসারের বড় ছেলে, কেয়ারটেকার তোমাকে ফোন না করে আতিককে কেন ফোন করলো? আচ্ছা এর মধ্যে তুমি আগে পরে এসব আবার কি দেখলে? তুমি না সারা জীবন বোকাই থেকে যাবে। এবার গিয়ে দেখবে তোমার ভাই বোন সম্পত্তি সব লিখে নিয়েছে, আর তোমার কপালে কি জুটবে জানো? ওই বারান্দার পাপড়। আচ্ছা ঠিক আছে, আগে যাই তো, তারপর দেখা যাবে। শোনো, এবার গিয়ে যেন আমি দেখি তুমি সম্পত্তি সবকিছু সুন্দর করে ভাগাভাগি করে নিছো। আগে এসব তুমি কি বলছো? বাবা মৃত্যু শয্যায়, এখন কি এইসব আলাপ মানায়? কেউ চিরদিন বাঁচে না, কিন্তু সম্পত্তি কিন্তু থাকে। আর যে যাবার সে তো চলেই যাবে, কিন্তু সম্পত্তি যদি একবার চলে যায় না, সেটা কিন্তু আর ফেরত আসবে না। আচ্ছা সে পরে দেখা যাবে। তুমি কি তোমার ছেলেকে মোবাইল করেছিলে? হ্যাঁ, আমি ওকে ফোন করে দিছি, ও ক্যাম্পাস থেকে সোজা ট্রেনে করে দাদাবাড়ি চলে যাবে। আচ্ছা চলো, দেরি না করি, আসো। ঠিক আছে, আসো। কয় টাকা চার্জে ক্যাশ আউট করলা? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদের সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? হ্যাঁ, কি ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, তারপর 4 ডিজিটের পিন সেট করুন। ব্যাস, খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট। আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বতে বেকুব না হয়ে নথে নগদে চলে এলাম। যে খালুজান, আমার ছেলে মেয়েরা কেউ আসেনি? না খালুজান। কেন, ওদের জানাও নেই? যে খালুজান, জানানো হয়েছে, হেরা রওনা দিছে। খালুজান আপনি একটু ঘুমান। বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা এসেছিস? বাবা আপনার অসুখের কথা শুনে এক মুহূর্ত দেরি করিনি, সবকিছু ফেলে বলে চলে আসছি। আলম, আয়শা ওরা আসে নাই? আমি তো জানিয়েছি বাবা, ওরা তো আপনাকে আর আমাদের মতো ভালোবাসে না। আমি তো খবরটা পাওয়া মাত্রই সাথে সাথে চলে আসছি, বাসায় তালাটা পর্যন্ত দেওয়ার সময় পাইনি। এই ফারিহা, তুমি কি বাসায় তালা দিয়েছো? ঠিক মনে করতে পারছি না, বাবার অসুস্থ কথা শুনে মাথা কাজ করছিল না, ছুটে বের হয়ে আসছি। দিয়েছি কি দেইনি মনে নেই। দেখেছেন বাবা, দেখেছেন, আপনার বৌমা আপনার অসুখের কথা শুনে সাথে সাথে চলে আসছে পাগলের মতো, বাসায় তালাটা দেওয়া পর্যন্ত সুযোগ পাইনি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন তোমাদের রুমে গিয়ে ফ্রেশ হও। না বাবা না, আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে একদম সরতে চাই না, এক চুলো না। হ্যাঁ বাবা, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। না, আমার এখন রেস্ট নিতে হবে। তোমরা তোমাদের রুমে গিয়ে ফ্রেশ হও, যাও। মতিন, দেখ ওদের কিছু লাগে নাকি? ঠিক আছে খালুজান।
বাবা 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 এই দেখো বাবার কি হয়েছে? বাবা বাবা আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন বাবা। বাবা আমি মরিনি বৌমা, বেঁচে আছি। শুক্র আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বা মারা গেছে। শুক্র আব্বা, আব্বা আপনাকে কিছু হতে দেবো না, আমরা আপনার সেবা যত্ন করে সুস্থ করেই তুলবো, তাই না? এখন আর সেবা লাগবে না বৌমা, তোমরা ঘরে গিয়ে রেস্ট নাও, আমি ঘুমাবো। এ কি বলছেন আব্বা? আমরা দুজন আপনার কাছে কোথাও যাব না বাবা। বাবা ডাক্তার আমারে ঘুমের ওষুধ দিছে, আমি ঘুমাবো। তোমরা এখন যাও, রেস্ট করো। ঠিক আছে বাবা, ঠিক আছে আমরা তাহলে একটু আসি, আপনি রেস্ট নেন, আর প্রয়োজন হলে ডাকবেন। জি বাবা। চল। কি বুঝলে? কিসে কি বুঝবো? তোমার বাবাকে দেখে তো মনে হয় না এই যাত্রায় কিছু হবে। কেমন দিব্যি কথাবার্তা বলছেন, অসুস্থতার কোনো লক্ষণই নাই। মানে কি? তুমি কি মনে মনে আমার বাবার মৃত্যু কামনা করো নাকি? আমি কি তাই বলেছি নাকি? কিন্তু শুধু শুধু অসুখ ছাড়া এভাবে ডেকে আনার কোনো মানেই হয় না। আমিও ঠিক বুঝতে পারছি না, কিন্তু মতিন আমাকে যেভাবে ফোনে বললো, আমি তো ভেবেছিলাম বাড়িতে পৌঁছানোর আগে একটা দুঃসংবাদ পেয়ে যাব। আর বাড়িতে এসে পুরাই অবাক, বাবা দিব্যি কথাবার্তা বলছেন। আচ্ছা ঠিক আছে, দেখি ডাক্তার কি বলেন। দেখো দাদু ভাই এসেছিস? হ্যাঁ দাদু, এসেছি। কেমন আছো তুমি? তুমি ঘুমাও, আমি তোমার পা দুটো টিপে দিই। না, পা টেপার দরকার নাই, তুই অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে যায়। এটাই তো আমার রুম, তোমার রুম আমার রুম না। তুমি ঘুমাও, কোনো কথা বলবা না, আমি তোমার পা দুটো টিপে দিচ্ছি। দাদু ভাই রে, তুই একটা পাগল। দাদু দেখো, তুমি যদি আরেকটা কথা বলো তাহলে কিন্তু আমি কালকে সকালেই ফার্স্ট ট্রেনে করে ভার্সিটিতে ব্যাক করব। ঠিক আছে, আমি একদম চুপ করলাম, আর কথা বলবো না, আমি ঘুমাবো না, একদম চুপ, আমি ঘুমাবো। ও লক্ষ্মী দাদু। বাবা, বাবা, তোমার এত বড় অসুখ, তোমার ছেলেরা আমাকে একটা খবর পর্যন্ত দেয়নি। খবর না পেলে তুই জানলি কি করে? খবর তো দিয়েছে বাবা, কিন্তু সবার পরে দিয়েছে। তো ঠিকই আছে, তুই আমাদের সংসারের সবচেয়ে ছোট, তুই তো পরেই খবর পাবি। তা জামাই বাবাজি কই রে মা? ও না, অফিসের কাজে ব্যস্ত। হ্যাঁ, ও বলেছে যে তেমন কিছু হলে ওকে ফোন দিতে, চলে আসবে। তেমন কিছু মানে? তেমন কিছু মানে মানে ওই আর কি, হ্যাঁ, জানাতে। ঠিক আছে, তুই যা ঘরে যা। চলে যাব? যা, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে রেস্ট নে যা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ভাইজান কি কিছু ভেবেছো? কোন বিষয়ে? জমি জমা সম্পত্তি? এখানে ভাববার কি আছে? উত্তরাধিকার তো আমরা তিনজন, বাবার যদি কিছু হয়ে যায় আমরা যে যার মতো সম্পত্তি পাবো। যে যার মতো মানে? এই হিসেব তো চলবে না। তুমি বিজনেস শুরু করার সময় বাবার কাছ থেকে টাকা নিয়েছো,
সেই টাকার হিসেব তো এখানে থাকতে হবে। আমি চাকরি করছি, বাবার কাছ থেকে একটি পয়সাও নেইনি। আমি কেন তোমার সমান সম্পত্তি পাবো? তার মানে মানে আমি ডেফিনেটলি বেশি পাবো। আচ্ছা, তোমার ভাই টাকা নিয়েছে মানলাম, কিন্তু তোমার ভাই যে এতদিন ধরে বাবার সংসারে টাকা ঢেলে আসতেছে সেটার কথা ভাবছো? যা নিয়েছে তার থেকে তো দ্বিগুণ বাবার কাছে দিয়ে দিল। বিজনেসের টাকা লাভ থেকে সংসারে দিয়েছে, নিজের পকেট থেকে তো দেয়নি। তুমি চুপ করো তো। কেন চুপ করব? আমাদের কেউ ঠকাবে আর আমি মেনে নিব? প্লিজ চুপ করো। বাবা যদি শুনতে পান তাহলে ভীষণ কষ্ট পাবেন। আমার মনে হয় আয়শা না আসা পর্যন্ত আমরা এইসব বিষয়ে কোনো কথা না বলি, সবাই একসাথে মিলে পরে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে। তোমরা সবাই এসেছ? জি বলেন বাবা। আমি তোমাদের ডাকছি কেন জানো? বাবা, আপনাকেও আমাদের কিছু বলার ছিল। আমি আগে বলে নেই, আমার বলা শেষ হলে তারপর তোমরা বলবে। জি বলুন বাবা। আমি অসুস্থ মানুষ, শরীরটা ভালো না, কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই। তাই আমি ঠিক করেছি আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে ভাগাভাগি করে দেবার বিষয়ে। আমি ঠিক করেছি যার যে অংশ যতটুকু পাবে নিয়ম অনুযায়ী আমি সেটা ভাগ করে দিতে চাই। বাবা আপনি অসুস্থ, এই সময় এসব চিন্তা করা কি দরকার ছিল বাবা? কি বলেন ভাইজান? বাবা যখন ডিসিশন নিয়েছেন তখন ভেবেচিন্তেই নিয়েছেন। হ্যাঁ, বাবা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। না দাদু, তুমি তো অসুস্থ, তুমি আগে সুস্থ হও, তারপর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। মুরব্বীদের উপর কথা বলো কেন? বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং তাকে বলতে দাও। জি বাবা, আপনি বলেন। আমাকে কিন্তু ঠকালে চলবে না বাবা। তোমার ছেলেরা যা পাবে তার থেকে কোনো অংশ যেন আমি কম না পাই। আমার শ্বশুর বাড়িতে না হলে মুখ দেখাবো কিভাবে? আমি ঠিক করেছি আমার যত সম্পত্তি আছে তোমাদের মাঝে আমি সমানভাবে ভাগ করে দেব। এটা কেমন কথা বাবা? সবাই সমান পাবে কেন? বড় ভাইজান তো বিজনেস স্টার্ট করার সময় টাকা নিয়েছে, তার অংশটা তো সে নিয়েই নিয়েছে, এখন তো কোনো ভাগই পাওয়ার কথা না। তোমার চাকরি নেবার সময় তো ঘুষ দেওয়ার জন্য অনেক টাকা দিতে হয়েছে, আর সে টাকা তো আমিই দিয়েছি। সে হিসাব করলে তো তুমিও কোনো ভাগ পাও না। ঠিক বলেছো বাবা, তাহলে সব সম্পত্তি আমার নামে লিখে দাও। তোমার জামাই যৌতুক প্রাণিক, কিন্তু আজ এ ব্যবসা কাল সে ব্যবসার কথা বলে আমার কাছ থেকে প্রায় কোটি টাকার মতো লোন করেছে। সেই হিসাবে তুমিও তো কোনো ভাগ পাও না। ব্যাপারটা হচ্ছে আসলে হিসাব করলে দেখা যাবে যে আমরা সবাই কিছু না কিছু বাবার কাছ থেকে নিয়েছি। তাই বাবা আমার মনে হয় আপনি আপনার মোট সম্পত্তি যা আছে তা আমাদের তিনজনকে ভাগ করে দিয়ে দিন। তোমাদের হিসাবে বোধহয় একটু ভুল হচ্ছে। আমার এই সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। 50% তোমরা 3 ভাই বোন সমান সমান ভাগ করে নেবে, আর 50% পাবে কবিতা। কবিতা? বাবা কবিতা কে? কবিতা আমাদের খালা ফুপুদের মধ্যে কেউ তো কবিতা ছিল না, এই মহিলা আবার কে? দেখো, সম্মান দিয়ে কথা বলো। কবিতা হলো তোমাদের মা। হ্যাঁ, মা।
বাবা আমাদের মায়ের নাম তো কবিতা ছিল না বাবা। আর আমাদের মা তো মারা গেছেন সেই 5 বছর হলো। আমি 1 সপ্তাহ হলো তারে বিয়ে করেছি। কবিতা, কবিতা এদিকে এসো। বাবা উনি কে? কেন কানে কি কম শোনো নাকি? বললাম যে উনি তোমাদের মা। এটা কেমন কথা বাবা? এই 22 থেকে 23 বছর একটা মেয়ে হবে আমাদের মা? আর আমাদের বড় ভাইজানের ছেলেও তো তার চেয়ে বয়সে বড়। আরে বয়স তো বিয়ের ব্যাপারে কোনো সমস্যা না। কবিতা সজ্ঞানে স্বেচ্ছায় আমারে বিয়ে করেছে। ওর যদি কোনো সমস্যা না থাকে তাতে তোমাদের সমস্যা কি? না বাবা মানে হচ্ছে সমস্যা তো আমাদের আছেই বাবা। আপনি এই বয়সে বিয়ে করেছেন, লোকে শুনলে কি বলবে আপনাকে বলেন তো? লোকের শোনা শুনিতে কিছু আসে যায় না বাবা। আমি একা বাড়িতে এই বয়সে থাকি। তোমরা সবাই ঢাকা থাকো, বাইরে থাকো, আমাদের দেখাশোনার জন্য তো একটা মানুষ দরকার। তাই আমি সেটা ভালো মনে করেছি। না বাবা, আপনি কাজটা ঠিক করেন নাই। পাড়া প্রতিবেশী শুনলে তো হাসাহাসি করবে। আই মেয়ে, তোমার লজ্জা করে নাই? এই বয়সে তুমি এই বুড়া কাউকে বিয়ে করছো? দেখো বৌমা, ভুলে যেও না উনি তোমার শাশুড়ি। শুধু বয়সের খাতিরে আমি তোমার দিয়ে তারে সালাম করাইনি। আর এরকম কথা বললে সেটা কিন্তু ভালো হবে না। আপনি এটা কি করলেন বাবা? আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আমি উকিল সাহেবরে দিয়ে সব সাইন করে রেখেছি। কালকেই তোমরা যার যার অংশের দলিল পেয়ে যাবে। যাও, তোমরা এখন সব যাও, আমি একটু একা থাকবো। আমার নতুন বউয়ের সাথে আমি একটু একা থাকতে চাই। যাও যাও সব। দাদু তুমি থাকো, বউ একটু আমার কাছে বসো। এখন তো আবার তোমাকে সন্দেহ হচ্ছে। আমি আবার কি করলাম? কি করলা? আমি মরে গেলে তুমিও তোমার বাবার মতো বুড়ো বয়সে একটা কচি দেখে বিয়ে করবে। বংশের একটা ধারা আছে না? তুমি সারাদিন আমার কানের কাছে যে পরিমাণ জ্ঞান জ্ঞান করো, তাতে তো মনে হয় তোমার আগে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর থামো তো, কি শুরু করলে তোমরা? না না, আমি না আসলে বুঝতে পারছি না বাবা শেষ বয়সে সেটা কি করলো। মানুষের সামনে আমরা মুখ দেখাবো কিভাবে? তোমার বাবার না হয় মাথা নষ্ট হয়েছে, ওই মেয়ের কি বুদ্ধি নাই? আরে ওর বুদ্ধি আছে বলেই তো এই কাজটা করেছে। না হলে বুঝো, বাবা মানে বাবা চলে গেলে তো সব সম্পত্তির মালিক সে হবে। ডাইনি একটা। না, বাবা কিন্তু আসলে এই কাজটা খুব খারাপ কাজ করছে। এটা আমার মায়ের সংসার, এখানে অন্য কারো মাতুবাড়ি চলবে না। বেরিয়ে যাও রান্নাঘর থেকে। আর এটা আমার স্বামীর বাড়ি, তার উপর অর্ধেক সম্পত্তির মালিক আমি। দেখি আমাকে কে বের করে। সম্পত্তির মালিক না তো চুল ধরে যদি বাড়ি থেকে না বের করেছি না, আমার নাম আয়শা না। চুলে হাত দিবি না? হাত দিয়ে দেখা। তার আগে এমন জায়গায় ছ্যাক দিব 7 দিন চেয়ারে বসতে পারবি না। আমাকে ছাড় দিবি তুই? এই তুই জানিস না আমি এবারে মেয়ে? আরে তুই জানিস না আমি বাড়ির বউ, তোর মা। চুলে হাত দেওয়ার আগে আমার পা ধরে তোর সালাম করা উচিত। বেয়াদব। এই বাড়িতে তুই কিভাবে টিকে থাকিস
আমি দেখে নিব। আরে দাদিমা, আপনি এখানে? আপনার সমস্যা হলে আমি রুমে চলে যাচ্ছি, সমস্যা নেই তো। না না, সমস্যা হবে কেন? এটা তো এখন আপনারই বাড়ি, আপনার সংসার। আপনি যখন খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি হাঁটতে পারেন। আপনার আমার উপর রাগ হচ্ছে না? কি জন্য? এই যে আমি আপনার দাদুকে বিয়ে করে আপনাদের সম্পত্তিতে ভাগ বসালাম। সত্যি কথা বলতে, সম্পত্তিতে ভাগ বসিয়েছেন, বিন্দুমাত্র কষ্ট হয়নি। কিন্তু আমার আর আমার দাদুর ভালোবাসার উপর ভাগ বসিয়েছেন, এই জন্য একটু খারাপ লাগছে। আর আপনি একদমই অবাক হননি আপনার এই যে দাদু বিয়ে করলো আর সবকিছু? না, ইনফ্যাক্ট দাদুর জায়গায় যদি আমি থাকতাম সেম কাজটাই করতাম। মানে? আমি আমার বাবা, চাচা, ফুপু এদেরকে খুব ভালো করে চিনি। সম্পত্তির টান ছাড়া দাদুর জন্য ওদের কোনো প্রকার কোনো ভালোবাসা নেই। যে মানুষটা তার সারাটা জীবন সন্তানদের ভবিষ্যৎ ভালো করার জন্য কাটিয়ে দিল, সেই মানুষটাকে কিনা এখন একা থাকতে হয়। আপনারা দেখা করতে আসতে পারেন না? আমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, তাই চাইলেই 2-3 মাস পর পর ছাড়া দাদুর কাছে আসা সম্ভব হয় না। আর আপনার বাবা, মা, চাচা, চাচি ওনারা? তাদের তো দাদুর অসুস্থতা কিংবা মৃত্যুর সংবাদ ছাড়া আসতেই ইচ্ছা হয় না। মানুষ কতটা নিষ্ঠুর কি জানি। অবশ্য লেখাপড়া শেষ হলে আমি ডিসিশন নিয়েছি গ্রামে চলে আসবো, দাদুর কাছে থাকবো, জমি জমা ক্ষেত খামারি দেখাশোনা করব, আর এখানে একটা ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। তাহলে কিন্তু আপনার দাদু অনেক খুশি হবে। কিন্তু এখন তো আর সেই উপায় নেই। কেন? যতটুকু শুনলাম, আমার বাবা, চাচা, ফুপু তারা তাদের নিজেদের ভাগের সম্পত্তি বিক্রি করে এই গ্রাম থেকে একেবারে চলে যাবে। এই গ্রামে তারা আর কখনো ফিরে আসবে না। আর আপনি আসবেন না? দাদু যতদিন বেঁচে আছে এই গ্রামে আমার হর হামেশাই আসা হবে। আর আপনাকে তো একটা কথা বলাই হয়নি, আমার জন্ম কিন্তু এই গ্রামে। এই গ্রামের প্রতি না আমার একটা আলাদা টান আছে। কি করো মনা? মোবাইল রিসার্চ করি। তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয়? জানি, নগদ সেরা রিসার্চ অফার দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই। অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই সোনা। কি কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, তারপর 4 ডিজিটের পিন সেট করুন। ব্যাস, খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট। আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে। গরম চা ধর। আচ্ছা দাদু ভাই, তুই কি আমার উপর রাগ করেছিস? রাগ করবো কেন? না, এই যে তোর নতুন দাদিরে বিয়ে করে আনলাম। যদি বুড়ি টুরি দাদি বিয়ে করতো তাইলে মেজাজ খারাপ হতো। তুমি যে ঝাক্কাস দাদি বিয়ে করছো, তো রাগ কই করবাম, তো অবাক হচ্ছি। অবাক হওয়ার কি আছে? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, এই ঝাঁকানাকা দাদি তুমি কই পেলা? হিংসা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমার মরার পর এ বউ তুই নিয়ে নিস, আমার মরার পর এ বউ তোর হবে। দাদু প্লিজ এসব উল্টাপাল্টা কথা আর বলবো না। মরাটোরা আবার কি? দাদু ভাই, খুব একা হয়ে গেছি। আমি তো মরার ভয় করি না, ভয় পাই মরার সময় যদি আপনজন কেউ পাশে না থাকে, সেই ভয় আমি মাঝে মাঝে পাগলের মতো হয়ে যাই রে দাদু ভাই। আর কটা দিন দাদু, পড়াশোনাটা শেষ করি, আমি একেবারে তোমার কাছে চলে আসবো, প্রমিস। সত্যি বলছিস?
তাহলে খুব ভালো হবে। তোর বাবা মার একটা শিক্ষা হবে, তারা বুঝতে পারবে সন্তান কাছে না থাকলে বাবা মায়ের কত কষ্ট হয়। তুমি কি দাদু প্রতিশোধ নিতে চাচ্ছ? না, সন্তানের কোনো প্রতিশোধ নেওয়া যায় না, তবে সঠিক জ্ঞান দেওয়ার জন্য মানুষকে মাঝে মাঝে সত্যের সম্মুখে দাঁড় করাতে হয়। ঠিক বলেছো তুমি। যাকগে দাদুরে, তুই বলতো তোর দাদিরে কেমন লাগে? সত্যি কথা বলবো, একদম 100-তে 100। তাহলে আমার পছন্দ আছে, তাই না? হ্যাঁ, দেখতে হবে না কার দাদু তুমি। তোরা কি কিছু বলবি? না বাবা, বলছিলাম যে আমরা তো দলিল পেয়ে গেছি। দলিলে কোনো ঝামেলা? না বাবা, কোনো ঝামেলা নেই। আমরা ঠিক করেছিলাম যা যা সম্পত্তি বিক্রি করে ভাগের টাকাটা অন্য কাজে লাগাবো। করো, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, কারণ সম্পত্তির মালিক তো এখন তোমরা। তাহলে আমরা সম্পত্তি বিক্রি করে আগামীকালই ঢাকায় চলে যাব। ঢাকায় চলে যাবি মানে? আমার তো অবস্থা ভালো না, কখন কি হয়ে যায়, আর দুটো দিন থাকলে হয় না? আমরা এখানে থেকে কি করব? আর আপনাকে দেখভাল করার জন্য তো একজন আছেই। নতুন মা তো আছেই, আমাদের আর কি দরকার আপনার বাবা? তাই বলে দাদুকে একা ফেলে চলে যাবে তোমরা? আশ্চর্য, যে বাবা সন্তানদের কথা চিন্তা না করে এই বয়সে বিয়ে করতে পারে, তাকে তো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো। আমি যাব না, আমি দাদুর সাথে আরো কিছুদিন থাকবো। তোমরা যাও। আমি কিছু কথা বলতে চাই। বলো ছোট বউ। ওনারা যেহেতু সম্পত্তি বিক্রি করতে চান, তো কারো যদি আপত্তি না থাকে, তো আমি চাচ্ছি যে সম্পত্তিগুলো কিনে নিতে। কারণ আমি চাই না আমার স্বামী সম্পত্তি অন্য কেউ কিনুক। এই মেয়ে বলে কি? হ্যাঁ, এত সম্পত্তি কেনার টাকা তুই কই পাবি? ফকিরনি, ঘরের ফকিরনি। বড় বউ, বাবা, বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। যে মেয়ে সম্পত্তি লোভে একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে পারে, সে অন্য সম্পত্তি কেনার জন্য এত টাকা কোথায় পাবে? বর্তমান বাজারে আপনাদের 3 ভাই বোনের সম্পত্তির দাম 3 কোটি টাকা। আমাকে 2 দিন সময় দিলে আমি এই টাকা দিয়ে আপনাদের সম্পত্তি কিনে নিতে চাই। আমরা আমাদের সম্পত্তি অন্য কোথাও বিক্রি করবো, তাও আপনার কাছে বিক্রি করবো না। হুট করে এত টাকার সম্পত্তি আপনারা বিক্রি করতে পারবেন না। তারপরে জমির দলিল যাচাই বাছাই করতে তো অনেক দিন লেগেই যাবে। এত তাড়াতাড়ি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তাই দেখেন, আমার প্রস্তাব আমি দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। এই বদমহিলা, তুই এত টাকা কই পাবি? টাকা কোথায় পাবো কি পাবো না সেটা তো আপনার দরকার নেই। আপনার জমির টাকা আপনি নেবেন। আমি নিশ্চিত এই ডাইনি কোনো চোরা কারবারি। পুলিশের হাত থেকে বাঁচতে আমার সহজ সরল বাপটারে বিয়ে করে এখন গা ঢাকা দিয়েছে, না হলে এর কাছে এত টাকা আসবে কোত্থেকে? ঠিক আছে, আপনারা খোঁজ নেন, আর যদি জমি বিক্রি করতে চান তাহলে আমাকে বলবেন। আমি 2 দিন টাইম নিয়ে আপনাদের টাকা জোগাড় করে আপনাদের জমি আমি কিনে নেব। আমি ওনার প্রস্তাবে রাজি। আতিক, তুই রাজি? ভাইজান, তুমি যা ভালো মনে করো। ব্যাস হয়ে গেল। কে জমি কিনলো সেটা আমাদের দেখা বিষয় না, টাকা পেলেই হলো। তুই রাজি? তাহলে আমি বাদ যাবো কেন? আমিও জমি বিক্রি করব। ব্যাস, ও ঠিক রাজি। আছে, আমরা তাহলে 2 দিন এই বাড়িতে অপেক্ষা করলাম। জমির টাকা পেলে তারপর আমরা ঢাকা চলে যাব। তারপরে আর ভুলে কখনো এই গ্রামে আসবো না। আমি কি আর আসবো না? কোনোদিনও না। চল, এই আসো। আচ্ছা, সত্যি করে বলেন তো, এতগুলো টাকা আপনি কোথা থেকে পাবেন? কেন, আপনার কি মনে হয় আমার বাবা মা নেই? আমি এতিম, অসহায় মনে করেছেন আমাকে? এতিম অসহায় না হলে আপনি আমার দাদুর মতো একটা মানুষকে কেন বিয়ে করবেন? কেন?
আপনার দাদু কি খারাপ মানুষ নাকি? খারাপ হবে কেন? ইনফ্যাক্ট আমার দাদুর মতো মানুষই হয় না। তো আমার মাথায় এটা ঢুকে না যে আমার দাদুর মতো একটা ভালো মানুষের কপালে আমার বাবা চাচা এদের মতো সন্তান কিভাবে জুটলো। তাহলে আর কি, আপনার বাবা মা চাচা চাচি আর ফুপির ভুলের প্রায়শ্চিত্ত আপনিই করেন। কিভাবে? আপনার পড়াশোনা শেষ করে গ্রামে থেকে যান। থাকার তো ইচ্ছাই ছিল, আর সেদিন তো আপনাকে সব খুলেই বললাম। কিন্তু বাবা যে তার ভাগের সম্পত্তি বিক্রি করে এখান থেকে একেবারে চলে যাচ্ছে, আমি এখানে কি করব? আমার ফার্ম দেওয়ার ইচ্ছাটা বোধহয় আর পূরণ হবে না। সাইন করা শেষ? জি। এখানে 3টা চেকে 1 কোটি টাকা করে 3 কোটি টাকা আছে। তোমরা চেক ঠিক মতো বুঝে পেয়েছো তো? জি বাবা, পেয়েছি। ঠিক আছে। এখন থেকে আপনার বাবার সব সম্পত্তির মালিক আমি। তো চাইলে আপনার এই বাড়িতে থাকতেও পারেন, আবার চলেও যেতে পারেন। যেহেতু এটা আমার স্বামীর বাড়ি, তো চাইলে তার সন্তানরা যে কোনো সময় আসতে পারে। মাথা খারাপ? এই বাড়িতে জীবনেও আর আসবো না, কাল সকালেই ঢাকা চলে যাব। সেটা তোমাদের ইচ্ছা। তোমাদের মা বলেছেন চাইলে তোমরা থাকতেও পারো, যেতেও পারো। উনি আপনার স্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের মা না। নিজের ছেলের বইয়ের বয়সী কাউকে আমি অন্তত মা বলে ডাকতে পারবো না। কথাটা যেন মনে থাকে, পরে আবার বিপদে পড়ে মা বলে ডেকো না। আমি মরে গেলেও এই মহিলাকে কখনোই মা বলবো না। এই চল। আরে ছোট দাদি, আপনি? আপনার কাছে এসেছিলাম। কোনো দরকার? এটা রাখেন। এইটা কি? এটা দলিল। কিসের দলিল? আপনার বাবার আর আপনার চাচার সম্পত্তি দলিল। আমাকে কেন দলিল দিচ্ছেন? বাহ, আপনার নামে কেনা সম্পত্তি দলিল আপনাকে দিব না তো আমি রাখবো? মানে? আপনার দাদুর ইচ্ছে ছিল আপনি আপনার পড়াশোনা শেষ করে আমাদের এই গ্রামে একটা ফার্ম দেন। তাই আপনার দাদু আর আমি মিলেই আপনার নামে এই সম্পত্তিটি কিনেছি। আমি না একটা জিনিস বুঝলাম না, আপনার টাকা দিয়ে আপনি আপনার নামে দলিল করবেন, আপনি আমার নামে কেন দলিল করেছেন? আমার একমাত্র নাতির জন্য আমি এতটুকু তো করতেই পারি। দেখুন, এখন কিন্তু আমি সিরিয়াসলি লজ্জা পাচ্ছি। আপনার বয়সী কেউ আমাকে নাতি বলবেন, বিষয়টা কিন্তু একটু বিব্রতকর। আপনি তো আমার নাতি, নাতিকে নাতি বলে ডাকবো না তো কি বলে ডাকবো? জি আচ্ছা দাদি। দেখেন, আমি আপনার স্বপ্ন পূরণ করেছি, এখন আপনারা কিন্তু আমাকে দেওয়া কথা রাখতে হবে। কোন কথা? ভুলে গেলেন? আপনার এই গ্রামে থেকে যাওয়ার কথা। আপনার বাবা চাচা আপনার দাদুকে অনেক কষ্ট দিয়েছে, আমি চাই না আপনি ওনার সাথে এরকম কিছু করুন। আশা করি আপনি বুঝবেন। আমি আসি। কি কি রে চান্দু, বিল দিতে চার্জ কাটে? তো বিল দিতে গেলে চার্জ কাটবো না? ও আচ্ছা, চার্জ কাটে। কেন তুই নগদের কথা জানোস না? হ্যাঁ জানি, নগদে বিল দিতে গেলে চার্জ কাটে না, কিন্তু অ্যাকাউন্ট খোলা ঝামেলাটা কে লইব? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, তারপর 4 ডিজিটের পিন সেট করুন। ব্যাস, খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট। আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। বাবা, আমাদের গাড়ির সময় হয়ে গেছে, আমরা তাহলে আসি। হ্যাঁ বাবা, আমরা আসি। ঠিক আছে,
যেতে চাইলে যাও, তবে আর দুদিন থেকে গেলে আহসানের বিয়েটা খেয়ে যেতে পারতে। ছেলের বিয়েতে বাবা না থাকলে কেমন হয়? আমার ছেলে বিয়ে মানে কবে, কোথায়? আগামী পরশুদিন এই গ্রামেই। বাবা এইসব কি? আমাকে না জানিয়ে আমার ছেলে বিয়ে? কেন, ঠিক তোর মতো। তুই যেমন আমাকে, তোর মাকে কোনো কিছু না জানিয়েই সব কিছু করতি, ঠিক তেমনটি করেছে হাসান। এসব আমি কি শুনছি? ঠিকই শুনেছো বাবা, আমার পরশুদিন বিয়ে। শুধু তাই না বাবা, তোমাদের সবার সম্পত্তি দাদু আমার নামে লিখে দিয়েছে। আর আমি ডিসিশন নিয়েছি আমি এই গ্রামে একটি ফার্ম দিব, আর এখানেই থেকে যাব। ওগো, ওইগুলো কি বলতেছে বাবা? না না, তুই আমার সাথে ঢাকা চল, তুই আমার সাথে ঢাকা চল। না মা, আমি যাব না। আমি এখানেই থাকবো, দাদুর সাথেই থাকবো, সুখে সংসার করব। তুই এখানে কই থাকবি বাবা? এই বাড়ি তো আমাদের না, এই বাড়ি তো ওই ডাইনির। ও তো এখানে থাকতে দিবে না তোকে। কি বলছো মা তুমি এসব? কোনো বউ কি তার জামাইকে ঘর থেকে বের করে দেয়? আমি আর কবিতা এখানে সুখে শান্তিতে সংসার করব। এসব তুই কি বলছিস? নিজের দাদিকে বিয়ে করবি, তোর লজ্জা লাগছে না? বাবা আপনি হাসছেন কেন? আপনি নিজের বউকে আপনার নাতির সাথে বিয়ে দিচ্ছেন, এটা আপনার খারাপ লাগছে না? না না, আমার মোটেই খারাপ লাগছে না। আসলে কবিতাকে তো আমি বিয়ে করিনি। কবিতা আমার বন্ধু আসলাম জোয়ারদারের একমাত্র নাতনি। তোরা তো আমার কোনো খোঁজ খবর রাখিস নে, তাই কবিতাকে আমি আমার বাড়ির বউ সাজিয়ে, আমার সম্পত্তির ভাগিদার সাজিয়ে আমি এই বাড়িতে নিয়ে আসি। তারপরে হঠাৎ একদিন দেখি হাসান আর কবিতা দুজন পাশাপাশি খুব হাসি খুশি ভাবে কথা বলছে। তখন আমি একটা বুদ্ধি আঁটি। দাদু ভাই, তোমাদের দুজনকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, দাদি নাতি আড্ডা দিচ্ছে, কথা বলতেছে, ভালো লাগবে না? না, আসলে আজকে একটা সত্য কথা বলবো, আসল কথা বলবো। কি কথা? এই কবিতা আমার বউ না। মানে কি বলছো দাদু তুমি? আমার বন্ধু আসলাম জোয়ারদারের একমাত্র নাতনি কবিতা। তোর বাবা মা তো আমার কোনো খোঁজ খবর নেয় না। তাদেরকে শিক্ষা দেবার জন্য আমার বন্ধুর সাথে বুদ্ধি করে আমি তাকে বউ সাজিয়ে আমার সম্পত্তির ভাগিদার বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি। দাদু, তুই তো আমার সব কথাই শুনিস। আজ তোকে আমি একটা বিশেষ অনুরোধ করব, আশা করি তুই রাখবি। দাদু এইভাবে বলছো কেন? আমি কি আজ অব্দি তোমার কথা ফেলেছি? আসলাম জোয়ারদার এবং আমার খুব শখ কবিতার সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার নাত বউ বানাবো। যদি তুই রাজি থাকিস তাহলে কবিতার সাথে তোর বিয়ে দেব। দাদু আমার রাজি হওয়াতে কি আসে যায়? দাদিরও তো রাজি, মানে কবিতারও তো রাজি হতে হবে, তাই না? কি ছোট বউ, আমার এই পাগলা নাতির সঙ্গে তোমার বিয়ে দিলে তুমি রাজি থাকবে না? বিয়ে তো করতেই পারি, কিন্তু সংসার কিন্তু আমি তোমার সাথেই করব। রে ঢঙের কথা। এই জোয়ান জোয়ান জামাই পেলে তখন তো আমার এই পুরোর কথা ভুলেই যাবে। আমার পুরো জামাই ভালো। আগামী শুক্রবার তোমাদের বিয়ের তারিখ। সারা এলাকার মানুষ দাওয়াত করে আমি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করব। তুমি যা ভালো মনে করো দাদু। আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকো, সুখে থেকো। সবই তো শুনলে, আগামী শুক্রবার আমার নাতি হাসানের বিয়ে। তোমরা ইচ্ছে করলে থাকতেও পারো, আবার নাও পারো, তা তোমাদের ব্যাপার। বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ
আমাকে মাফ করে দিন। বাবা আমিও ভুল করেছি, সম্পত্তির লোভে আপনার মনে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দেবেন। এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বাবা মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। বাবা আমরা না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমাদেরকে আপনি মাফ করে দেন। হ্যাঁ বাবা, আমাদেরও মাফ করে দিন। মাফ করতে পারি এক শর্তে, আর শর্তটা হলো আমার এই নাত বউকে সসম্মানে গ্রহণ করতে হবে, তবেই আমি মাফ করতে পারি। গ্রহণ করব না মানে? অবশ্যই গ্রহণ করব। আমার বৌমা তো আমার ঘরের লক্ষ্মী। বৌমা এদিকে আসো তো, আসো এদিকে আসো। কিরে তুই নাকি ওরে কোনোদিন মা বলে ডাকবি না? বাবা এই মা আর ওই মা কি এক হলো নাকি? শোন, সন্তান যতই বড় হোক বাপ সবসময় বাপ। আজ কিন্তু আমি তোর মুখ জোরে মা ডাকিয়েই ছাড়লাম।